পাকিস্তানের সাথে ৩ ম্যাচের ওডিআই সিরিজের জন্য বাংলাদেশের যে স্কোয়াডটা অ্যানাউন্স করা হয়েছে, সেই স্কোয়াডে কি কোনো চমক রয়েছে? স্কোয়াডটা কি ব্যালেন্সড হয়েছে? এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা যে লাস্ট ওডিআই সিরিজটা খেলেছিলাম, সেখান থেকে যে ৬ জনের এই স্কোয়াডে না থাকাটা, সেটা কি কোনো সারপ্রাইজিং ফ্যাক্টর কিনা? এবং সেখানে যাদেরকে এইখানে নতুন করে সুযোগ দেওয়া হয়েছে, সেখানে কি কোনো রকম বিতর্ক রয়েছে কিনা? সেটা নিয়ে কিন্তু থাকবে এই ভিডিওতে আলোচনা এবং সাথে কে থাকতে পারতেন বা কাদেরকে কনসিডার করা যেত কিনা সেটা নিয়েও কিন্তু থাকবে এই ভিডিওতে ছোট করে একটা আলোচনা। সো উইদাউট ফার্দার এডু লেটস গেট স্টার্টেড। বাংলাদেশের এই পাকিস্তানের সাথে যে ওডিআই সিরিজটা হবে সেখানে স্কোয়াডটা কেমন হলো? প্রথমেই আপনাদের সাথে স্কোয়াডটাকে যদি পরিচিত করিয়ে দিই, তাহলে সেখানে মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে, সেখানে রয়েছেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় রয়েছেন। লিটন দাস কিন্তু কামব্যাক করেছেন এই ওডিআই স্কোয়াডে। সেটা কিভাবে, কেন বা ঠিক প্রসেসে তাকে ইনক্লুড করা হলো কিনা সেটা নিয়ে আলোচনা থাকবে। সাথে ১.৫ বছর পরে কিন্তু কামব্যাক করেছেন আফিফ হোসেন ধ্রুব। এটা কিন্তু একটা গুড ইনক্লুশন। কিভাবে সেটা নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করব একটু পরেই। তারপরে যিনি রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কনকে নেওয়া হয়েছে, আর এরপরে দুজন স্পিনার রয়েছেন, একজন হচ্ছে রিশাদ হোসেন, একজন হচ্ছে তানভীর ইসলাম, এবং সাথে ৪ জন পেস বোলারকে নেওয়া হয়েছে, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। এই স্কোয়াডে যে ৬ জনকে ড্রপ করা হয়েছে, মানে লাস্ট ওডিআই সিরিজ যেটা খেলেছিলাম আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেখান থেকে যে ৬ জন ড্রপ হয়েছেন, তার ভেতর থেকে শুধু হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিবের ইনজুরিজনিত কারণে কিন্তু তাদেরকে ড্রপ করা হয়েছে। বাকি যে ৪ জন রয়েছেন, জাকির আলী অনিক, শাবিব হোসেন পাটোয়ারি, তারপর হচ্ছে নুরুল হাসান সোহান এবং নাসুম আহমেদ, এই ৪ জনকে কিন্তু বাদ রেখে স্কোয়াডটা ঘোষণা করেছে। যেইটা নাকি সারপ্রাইজিং ফ্যাক্টর ছিল, যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কিন্তু তারা একটা জায়গাতে ফোকাস রেখেছে, যে এটা নাকি মিডল অর্ডারটাকে স্ট্রং করার চিন্তাভাবনা করেছে। কারণ এই মিডল অর্ডারটা নিয়ে কিন্তু আমরা অনেক দিন ধরে ভোগান্তিতে ভুগছি এবং এখানে কিন্তু স্ট্রাগল করছি। আমাদের ব্যাটিং লাইন আপটা কিন্তু এই মিডল অর্ডারটা ক্লিক না করার কারণে দেখা যাচ্ছিল তাসের ঘরের মতন ভেঙে পড়ছিল। কারণ যেখানে নাকি মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ বা সাকিব আল হাসানের মতন এক্সপেরিয়েন্স ক্রিকেটাররা হঠাৎ করেই যখন রিটায়ারমেন্টে চলে যান, বা তাদের বয়সের কারণে অবভিয়াসলি তারা রিটায়ারমেন্টে চলে গেছেন, বা সাকিবের কেসটা একটু ডিফারেন্ট, সেইখানে এই ভ্যাকেন্সিটা ফ্রি করতে কি আমরা পারছিলাম কিনা, সেখানে মেহেদী হাসান মিরাজকে দিয়ে যে মিডল অর্ডারে একটা গ্যাম্বেল করা হচ্ছিল, বা তিনি নিজেও হয়তো চাচ্ছিলেন যে মিডল অর্ডারে নিজেকে সেটেল ডাউন করতে, সেখানে মেহেদী হাসান মিরাজ পুরোপুরিভাবে ব্যর্থ হওয়ার কারণেই কিন্তু, এবং অনেক সমালোচনার পরে এই মিডল অর্ডারটাকে স্ট্রং করার জন্য কিন্তু সিলেক্টর একটা প্ল্যানিং হয়তো বা নিয়েছেন, যেখানে কিনা আমরা রিফ্লেকশন দেখছি যে লিটন দাসকে যে স্কোয়াডে ইনক্লুড করা হয়েছে, সেখানে লিটনকে মিডল অর্ডার ব্যাটার হিসেবেই কিন্তু কনসিডার করা হয়েছে, যেটা কিনা প্রেস রিলিজে সিলেক্টর প্যানেল থেকে আমরা জানতে পেরেছি। সাথে আফিফ হোসেন ধ্রুবর ইনক্লুশনটা কিন্তু চমক হয়ে এসেছে। আফিফ হোসেন ধ্রুব এই লাস্ট যে বিসিএল ওয়ানডেটা হলো, সেখানে কিন্তু অনেক ভালো পারফরমেন্স তিনি শো করেছেন, এবং আমার কাছে মনে হয় যে এই টিমে আপনি ওইভাবে করে খেয়াল করে দেখবেন যে ৩ জন ওপেনার রয়েছে, সেখানে সাইফ হাসান, তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার, সাথে স্ট্রং টপ অর্ডারও কিন্তু আমরা বলতে পারি যে নাজমুল হোসেন শান্ত রয়েছেন, যিনি কিনা ওডিআইতে চমৎকার পারফরমেন্স তিনি গত ১-১.৫ বছর ধরে কিন্তু করছেন। সাথে যদি আপনি তাহিদ হৃদয়ের পাশাপাশি আপনি লিটন দাসকে মিডল অর্ডারে ধরেন এবং ব্যাকআপে যদি আফিফ হোসেন ধ্রুবকে রাখেন, আপনি কিন্তু দেখবেন যে এটা কিন্তু কম্প্যাক্ট একটা ব্যাটিং লাইন আপ আপনি বলতেই পারেন। সাথে স্পিনার এক্সপিরিয়েন্স ২ জন, রিশাদ হোসেন, যিনি কিনা এবারে বিসিএল ওয়ানডের কিন্তু হায়েস্ট উইকেট টেকার রিশাদ, সাথে তানভীর ইসলাম। তানভীর কিন্তু প্রোভেন পারফর্মার। পেস বোলিং অ্যাটাকে হাসান মাহমুদ বা তানজিম হাসান সাকিবের ইনক্লুশনটা না হওয়ার পেছনে কিন্তু তাদের ইঞ্জুরিটাই মেইন কনসার্ন ছিল, এবং ইঞ্জুরির কারণে তারা এই স্কোয়াডে চান্স পাননি। কিন্তু যেই ২ জন তাদের রিপ্লেসমেন্ট এসেছেন, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা, চমৎকার পারফরমেন্স কিন্তু তারা দেখিয়েছেন বিপিএলেও বা এই বিসিএলেও। পুরো স্কোয়াডের ভেতরে যদি অলরাউন্ডারের কথা বলি, তাহলে একমাত্র মেহেদী হাসান মিরাজকে ছাড়া আসলে কোনো অলরাউন্ডার দেখা যাচ্ছে না এখানে কিন্তু একটা বড় রকম দুর্বলতা বাংলাদেশের এই টিমে, বা কারেন্ট সিনারিও চিন্তা করলে আসলে দেয়ার ইজ নো অল্টারনেটিভ, যেখান থেকে নাকি আমরা ভাবতে পারি যে আসলে অমুককে বা তমুককে নেওয়া যেত। হতে পারে দেয়ার আর ফিউ অপশনস, কিন্তু আসলে সেইটা এখনও ইন্টারন্যাশনাল লেভেলে কনসিডার করার মতন কতটুকু আছে সেটা আসলে সময় বলে দেবে। এখনও কিন্তু সেই সম্ভাবনা নেই যে আপনি এস এম মেহরবের কথা আমি বলতেই পারি যে তার ভেতরে আমি একটা অনেক সমূহ সম্ভাবনা দেখি যে তিনি ফিউচারে বাংলাদেশের ওই যদি তিনি তাকে প্রপারভাবে ডেভেলপ করতে পারেন, বা কোচেসরা বা বিসিবি যদি তার দিকে ভালো করে খেয়াল রাখে, তাহলে হয়তো বা মেহরাবের মধ্যে হোয়াইট বল ফরম্যাটে একটা ভালো অলরাউন্ডার হয়ে ওঠার সম্ভাবনা দেখছি।
সাকিবের ওই জায়গাটা আসলে রিপ্লেসমেন্ট হওয়ার মতন কেউই নেই, সেটা হবেও না। যতই আপনি মেহেদী হাসান মিরাজকে দিয়ে চেষ্টা করেন না কেন, মেহেদী হাসান মিরাজের ক্যালিবার আর সাকিব আল হাসানের ক্যালিবারের ভেতরে কিন্তু আকাশ আর পাতাল পার্থক্য রয়েছে। যাই হোক, যেই কথাটা প্রথমে বলছিলাম যে প্রসেসের মধ্যে থেকে কতটুকু ভুল আমরা দেখতে পাই এবং সেখানে সিলেক্টররা আসলে কোন বেসিসে টিমটা সিলেক্ট করেছেন। যেহেতু লিপু ভাই কখনো তিনি তার এই টার্মে চিফ সিলেক্টরের রোলে আসার পর থেকে কখনোই তিনি প্রেস কনফারেন্স করে কেন দলটাতে কাকে নিয়েছেন, কী কারণে নিলেন বা কাকে বাদ দিলেন সেগুলো এক্সপ্লেন করার প্রয়োজনীয়তা তিনি মনে করেন না। সেজন্য আসলে আমরা প্রপার এক্সপ্লেনেশনটা পাই না। বাট আমরা যদি একটা ইমাজিনারিভাবে যদি আমরা চিন্তা করে দেখি যে আসলে কী প্রসেসটা ফলো করা হচ্ছে, সেটা কি ঠিক হলো কি সেটা ভুল হলো। লিটন দাসকে নেওয়া হয়েছে, দ্যাটস আ গুড ইনক্লুশন। লিটন দাসকে আমার কাছে মনে হয় তিনি দেখেন টেস্টে কিন্তু তিনি মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারে কিন্তু ভেরি মাচ সাকসেসফুল। তিনি তার ওডিআই ক্রিকেটে কিন্তু যখন নাকি আপনি 2019 ওয়ার্ল্ড কাপে দেখে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের সাথে সেই 94 রানের ইনিংসটা বা কিছু আরও কয়েকটা ইনিংস ছিল যেখানে তিনি মিডল অর্ডার স্পেশালি যদি বলি 5 নম্বর বা 6 নম্বরে তিনি ব্যাট করেছিলেন, তিনি কিন্তু সেখানে ভালো পারফর্ম করেছেন। তাকে হঠাৎ করে যখন নাকি ওপেনার হিসাবে আবার ওডিআইতে নিয়ে যাওয়া হলো, তিনি কিন্তু অন অ্যান্ড অফ বা ইনকনসিস্টেন্টভাবে পারফর্ম করছিলেন। এইখানে কিন্তু আমার কাছে মনে হয় যে লিটন দাস একমাত্র ওপেনার হিসেবে হি ইজ আ ভেরি ক্লাস প্লেয়ার, বাট তাকে আসলে আমরা ভুল জায়গায় বা ভুল ফরম্যাটে ভুল জায়গায় কনসিডার করি বা খেলানোর কারণে কিন্তু লিটনের কাছ থেকে তার বেস্ট আউটপুটটা পাই না বলে আমার কাছে কিন্তু মনে হয়। বাট ওডিআই ফরম্যাটের জন্য আমার কাছে মনে হয় যে লিটন ক্যান বি এ ভেরি ভেরি গুড মিডল অর্ডার ব্যাটার। তো লিটনকে একদম প্রপার মিডল অর্ডার ব্যাটার হিসেবে কনসিডার করাটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ওডিআই টিমের জন্য খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে। তবে তবে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে লিটন দাস যেই প্রসেসে তিনি এসেছেন এই বাংলাদেশের ওডিআই স্কোরে কামব্যাক করেছেন, সেই প্রসেসটা কি ঠিক ছিল? একদমই কিন্তু সেই প্রসেসটা ঠিক ছিল না। এই প্রসেসটা কিন্তু খুবই প্রশ্নবিদ্ধ। কারণ আপনি লিটনকে যেই এক্সকিউজ দিয়ে বাদ দিয়েছিলেন আগের সিরিজটাতে যে লিটন এই ফরম্যাটে তিনি ফর্মে নেই এবং তাকে এই ফরম্যাট থেকে আপনি বাদ রেখেছেন জাস্ট বিকজ তিনি পারফর্ম করতে পারছিলেন না। লিটন অন্য ফরম্যাটে পারফর্ম করেছেন, দ্যাটস আ ডিফারেন্ট কেস। আপনি যখন নাকি ওডিআই টিমের জন্য কনসিডার করছেন লিটনকে, তিনি কি ডোমেস্টিকে বিসিএলে পারফর্ম করেছেন? একদম করেননি। তো সেখানে আপনি লিটনকে কী বেসিসে নিলেন বা কী বেসিসে বাদ দিয়েছিলেন সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ। লিটনের অ্যাগেন্স্টে কিছু নাই, উল্টা বরং লিটন আসাতে আমি একদিক থেকে আমি হোপফুল যে বাংলাদেশের ওই যে মিডল অর্ডারে একটা এক্সপিরিয়েন্সের অভাব ছিল, যেখানে নাকি আমরা মিরাজ বা এরকম অন অ্যান্ড অফ কাউকে যে চেষ্টা করছিলাম, সেখানে লিটনের মতন একটা কোয়ালিটি ব্যাটার আসলে আমাদের ওইখানে কিন্তু অনেকাংশেই আমরা একটু হলেও ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। লিটনের পারফরমেন্সের উপরে কিন্তু সেটা ডিপেন্ড করবে। আরেকটা জিনিস যেটা নাকি ছিল যে আফিফ হোসেন ধ্রুবর ইনক্লুশনটা কেমন হলো। আফিফ হোসেন ধ্রুবর ইনক্লুশনটা খুবই চমৎকার হয়েছে এই কারণেই, আফিফ হোসেন ধ্রুবকে যদি আপনারা প্রপার নাম্বার 5 বা নাম্বার 4, 5, 6 এর কনসিডার করেন অপশন হিসেবে বা ব্যাটার হিসেবে, তাহলে আফিফ কিন্তু ইজ আ গ্রেট চয়েস। কিন্তু আপনি যদি চিন্তা করেন আফিফকে নিয়েছেন নাম্বার 7-এ বা স্লগার হিসেবে বা ফিনিশার হিসেবে এই টিমে ইনক্লুড করার জন্য, তাহলে কিন্তু আফিফের এই ইনক্লুশনটা আবারও ব্যাকফায়ার করবে। আফিফকে দেখা যাবে যে আবারও একটা দুইটা সিরিজ পরে বা ইভেন এই সিরিজ পরে বাদ দিতে। কারণ আফিফ একটা প্রপার ব্যাটার। আফিফ কিন্তু কখনোই তিনি কিন্তু ফিনিশার ও নন বা তিনি কিন্তু স্লগারও নন। আফিফের কাছ থেকে আপনি যদি বেস্ট আউটপুটটা বের করতে চান, তাহলে আপনাকে আফিফকে সময় দিতে হবে ক্রিজে। আপনাকে তাকে ব্যাটিং অর্ডারের একটু উপরের দিকে পাঠাতে হবে। সেটা 4 হতে পারে, 5 হতে পারে, বাট 6-এর নিচে অবশ্যই না। আফিফ হোসেন ধ্রুবর ইনক্লুশনটা এই কারণে ভালো, তিনি স্পিন ভালো খেলেন এবং পাকিস্তানের এই স্কোয়াডে যেহেতু কয়েকজন স্পিনার রয়েছে এবং আফিফের ইনক্লুশনটা কিন্তু আমাদেরকে আরেকটু অপটিমিস্টিক করে যে আমাদের সিলেক্টররা যতই আমরা বদনাম করি বা আমরা তাদের ভালো দিকটা তুলে না চাইলেও তারা যে কিছু কিছু ভালো কাজ করেন সেটা কিন্তু আফিফের ইনক্লুশনে বোঝা যাচ্ছে। আফিফের আসলে এই টিমে বা এই স্কোয়াডে কিন্তু দরকার ছিল এবং 2027 ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করলে একটা এখন নতুন করে আমাদের ব্যাটিং অর্ডারটাকে সাজাতে হবে। কে কোন অপশনে আসলে ফিট ইন করতে পারেন সেটা কিন্তু আমাদের দেখার বিষয় থাকবে। তবে আমার একটা দুঃখের জায়গা রয়েছে বা একটা আফসোসের জায়গা রয়েছে যে ২ জন প্লেয়ারকে কেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট টোটালি কনসিডারই করছেন না বা তাদেরকে কি কনসিডার করা যেত কিনা? আপনাদের সামনে আমি যখন বলব যে আমার যে ২ জনকে নিয়ে আসলে প্রশ্ন ছিল যে তাদেরকে কেন কনসিডার করা হচ্ছে না, একজন হচ্ছেন আকবর আলী, একজন হচ্ছেন রিপন মণ্ডল। রিপনকে নিয়ে কিন্তু আমি অনেক আলোচনা করেছি মাঝখানে যে রিপনকে আমাদের এই মুহূর্তে টি-20তে নেওয়া দরকার, কারণ তিনি প্রাইম ফর্মে রয়েছেন। আর একটা ফাস্ট বোলারকে পিক করার মেইন টাইমটাই হচ্ছে তিনি যখন নাকি তার প্রাইম ফর্মে থাকেন, সেই টাইমটাইতে কিন্তু বা রিদমে থাকেন, ওই সময় কিন্তু একটা ফাস্ট বোলারকে পিক করার পারফেক্ট টাইম। আর ব্যাটারের ক্ষেত্রে
আকবর আলী আমার কাছে কোনোভাবেই টি-20 ব্যাটার না। আকবর আলী যেভাবে করে বিসিএলে পারফর্ম করেছেন, একটা সেঞ্চুরি করেছেন, তারপরে এমার্জিং সাউথ আফ্রিকা এমার্জিং টিমের সাথে কিন্তু একটা সেঞ্চুরি করেছেন। সো লিস্টেতে তার লাস্ট ৭-৮টা বা ৯টা ম্যাচের মধ্যে ২-২টা সেঞ্চুরি রয়েছে। আকবরকে কিন্তু প্রপার মিডল অর্ডার হিসেবে আমরা চিন্তা করতেই পারতাম, বা আকবরকে নিয়ে কিন্তু ভাবনাটা আমাদের দরকার ওভাবে করে যে আকবরকে আমরা টি-20 ব্যাটার না বানিয়ে ওডিআই টিমের মিডল অর্ডারে সেটেল ডাউন করার জন্য কিন্তু আকবরকে আসলে স্কোয়াডে রাখা যেত কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে আকবর ডিজার্ভস দ্য চান্স ইন দ্য ওডিআই স্কোয়াড। পাকিস্তান কিন্তু কিছুটা আপনার ইনএক্সপিরিয়েন্স টিম নিয়ে আসছে, হুইচ ইজ অ্যাডিং আ লিটল বিট অ্যাডভান্টেজ। কারণ হচ্ছে পাকিস্তানের এই টিমে কিন্তু এক্সপিরিয়েন্স নাসিম শাহ বলেন, বাবর আজমের মতন প্লেয়ার নেই। সেখানে ৬ জন নতুন আনক্যাপড প্লেয়ারকে নিয়ে কিন্তু তারা আসছে। আনক্যাপডের মধ্যে সবাই কিন্তু আবার একদম অচেনা তা নয়। যেমন সাহিবজাদা ফারহান, তিনি তো প্রোভেন পারফর্মার। এই টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা চলছে সেটার হাইয়েস্ট রান স্কোরার, দুইটা সেঞ্চুরি করেছেন, ইনফর্ম ব্যাটার, তিনিও কিন্তু আনক্যাপ রয়েছেন। তারপরও যে ৬ জন নতুন আনক্যাপ প্লেয়ার নিয়ে আসছে পাকিস্তান, একটু হলেও তো ল্যাক অফ এক্সপিরিয়েন্স থাকবে তাদের টিমে বা তাদের স্কোয়াডে। সেখানে পাকিস্তানের উপরে কিন্তু একটা চ্যালেঞ্জ থাকবে যে পাকিস্তান কীরকম করে পারফর্ম করে। আর বাংলাদেশের সাথে চ্যালেঞ্জ থাকবে, বাংলাদেশকে এই ওডিআই সিরিজটা জিততেই হবে যদি তারা র্যাঙ্কিংয়ে এক ধাপ উপরে উঠে আসতে চায়। তাহলে আপনারা কি অ্যাগ্রি করবেন কিনা যে আকবরকে বা রিপন মন্ডলকে কি নেওয়া যেত কিনা? তো আপনারা কি ভাবছেন, বাংলাদেশকে এই সিরিজে পাকিস্তানকে হারাতে পারবে কিনা এবং এই টিমটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা নাকি আমাকে নতুন দেখছেন, ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।